চীনকালের সম্রাট ঝাওমিন মানবজাতিকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিল। সেই ত্যাগের আগুন থেকেই শুরু হয়েছিল এক অনন্তহীন পুনর্জন্মের গল্প। হাজার বছর পর সে অমরজাতির নেতা শেষে চ্যান নামে ফিরে এসেছিল, আর তার হারানো প্রেম পুনর্জন্ম নিয়েছিল ডার্ক লাইনের সেন্ট মুশুয়ান লিং হিসেবে। অতীত ভুলে তারা আজ শত্রু, তবুও ভাগ্য আবারও তাদের মুখোমুখি এনেছে। বিশ্বাসঘাতকতা, গোপন শক্তি ও নিষিদ্ধ প্রেমে জড়িয়ে পড়ে দুইজন, আর এক নতুন যুদ্ধ শুরু হয় ভালোবাসা আর নিয়তির মধ্যে। তারা কি পারবে সত্য উন্মোচন করে আবারও এক হতে, নাকি সময় তাদের ভালোবাসাকে চিরতরের জন্য হারিয়ে দেবে? তো এমনই টুইস্টে ভরা এই ড্রামাটি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ড্রামাটা নিয়ে এসেছি, কিন্তু এই ড্রামাটা সত্যি এতটা ইমোশনাল আর ভালোবাসায় ভরা যা তোমাদের দেখলে হয়তো মুগ্ধ করতে বাধ্য হবে। এই ড্রামাটা 2025 সালে নতুন রিলিজ হয়েছে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ড্রামাটার নাম আমি এই সিনেতে বলবো না, কিন্তু এই ড্রামাটার নাম তোমাদের গেস করে বলতে হবে যে এই ড্রামাটার নাম কি হতে পারে। তবে আমি তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই, আমার কিছু আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল, কিছু নতুন ড্রামা বেরিয়েছে 2025 সালে, তো আমাকে বলছিল এই ড্রামাগুলো এক্সপ্লেন করতে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু যেহেতু এই ড্রামাটা নতুন রিলিজ হয়েছে সেজন্য আমি আমার এই ছোট চ্যানেলে এই ড্রামাগুলোকে এক্সপ্লেন করে আপলোড করতে পারবো না। কারণ হচ্ছে এই ড্রামাগুলো যেহেতু এখন নতুন, তাই আমার এই ছোট চ্যানেলে আমি আপলোড করতে পারবো না। কারণ আমি যদি এখন এই ড্রামাগুলো আপলোড করি এক্সপ্লেন করে, তাহলে হয়তো ওরা স্ট্রাইক মারতে বাধ্য হবে, আর আমার এই ছোট চ্যানেলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তবে তোমরা চিন্তা করো না, আমি পরে অবশ্যই তোমাদের জন্য এই ড্রামাগুলো আমি এক্সপ্লেন করব। আর এখন থেকে আমি তোমাদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রামা এক্সপ্লেন করব, যাতে তোমাদের ভালো লাগে। তাহলে চলো ড্রামাটি শুরু করা যাক। আর ড্রামাটি শুরু করার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা ডার্ক অ্যাভারেজ দেখতে পাই, যেখানে একটি ছেলেকে ম্যাজিক্যাল দড়ি দিয়ে বাঁধা ছিল। তো এই ছেলেটি আমাদের এই ড্রামার প্রধান মেল ক্যারেক্টার। তো আমাদের নায়কের নাম ছিল শি শুয়ে চ্যান, আমরা তাকে চ্যান বলেই ডাকবো। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে চেন একটি ব্যারিয়ার ঠিক করছিল। আসলে এই ব্যারিয়ারটি ডার্ক অ্যাভারেজের ব্যারিয়ার ছিল। ডার্ক অ্যাভারেজ মানে হচ্ছে অন্ধকার অতল গ্রহপথ, আর এই অন্ধকার অতল গ্রহপথের সঙ্গে যে মানুষের দুনিয়াটা ছিল তার মাঝখানে একটা ব্যারিয়ার ছিল, অর্থাৎ এই দুই জাতিকেই একটি ব্যারিয়ারের মাধ্যমে আলাদা করা হয়েছিল। কিন্তু একদিন আটক করেই এই ডার্ক অ্যাভারেজের লোকেরা সেই ব্যারিয়ারটি ভেঙে ফেলে, কিন্তু তখন চেন এসে সেটা ঠিক করতে থাকে। আসলে চেন ছিল স্নো সিটির ইয়ং লর্ড। মানুষদের দুনিয়া আবার অনেক রাজ্য আছে এবং অনেক সম্প্রদায় আছে, তো এই স্নো সিটিও একটি সম্প্রদায়, আর এই সম্প্রদায়ের লর্ড হচ্ছে চেন। আমরা দেখতে পাই যে ডার্ক অ্যাভারেজের সৈন্যরা যখন চেনের উপর আক্রমণ করে, তখন চেন তার শ্রেষ্ঠ একটি তরোয়াল, যার নাম ছিল জুন চ্যান, সে তাকে ইউজ করে তাদেরকে আক্রমণ করছিল। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে ডার্ক অ্যাভারেজের মাস্টার সান চি সেখানে চলে আসে। সে ডার্ক অ্যাভারেজের মাস্টার ছিল। তখনই সে এসে চেনের উপর আক্রমণ করে। চেন একে তো তাদের সঙ্গে ফাইট করছিল, আর তার পাশাপাশি সে ব্যারিয়ারটাও ঠিক করছিল। এক পর্যায়ে সে ব্যারিয়ারের ফাটলটি ঠিক করে ফেলে, কিন্তু এটাতে সে অনেক আহত হয়ে পড়ে, যার সুযোগ নিয়ে সানচি তাকে আঘাত করে আর তাকে তাদের ডার্ক লাইনে নিয়ে আসে। এই ফ্ল্যাশব্যাকের পর আমাদের দেখানো হয় যে চেনের কাছে একটি মেয়ে আছে, যে কিনা এই ডার্ক লাইনের সেল্ড ছিল। মেয়েটি সেখানে আসছিল এবং বলছিল যে এই অন্ধকার অতল গ্রহপথ অর্থাৎ ডার্ক অ্যাভারেজের কেউই 3 দিনের বেশি বেঁচে থাকতে পারে না, কারণ এখানে সকল কিছু অবধিত করা হয় এবং এটা অনেক ভয়ঙ্কর জায়গা। কিন্তু তবুও তুমি 7 বছর ধরে সহ্য করেছো, তুমি সত্যি তোমার রেপুটেশন ধরে রেখেছো, তুমি সত্যি সবচেয়ে শক্তিশালী সল্ট কাল্টিভেটর। তো এই কথা বলে যখন মেয়েটি কাছে আসে, তখন আমরা তার চেহারা দেখতে পাই। মেয়েটির নাম ছিল মুই শুয়াং লিন, আমরা তাকে সুবিধার্থের জন্য শুধু মু বলেই ডাকবো। মো আমাদের ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার ছিল, পাশাপাশি সে এই ডার্ক লাইনের সেন্ট ছিল। সে কথা তো তোমাদের আগেও বলেছি। মো চ্যানকে দেখে বলে, আমরা কি আগে কখনো দেখা করেছি? চ্যান মুখটা ঘুরিয়ে নেয়, এটাতে মো জোর করে তার মুখ তার দিকে করে এবং তাকে কিস করতে থাকে। চেন তো এটা করতে চাচ্ছিল না, কিন্তু সে তার শক্তির কাছে পারছিল না। কিস করার পরে মো বলে, আমি শুনেছি তুমি এতদিন ধরে যে এত সহ্য করছো, একটুকু নত স্বীকার না করে তুমি কত কঠোর, কিন্তু তোমার ঠোঁটটা কত নরম। মোয়ের এই কথাগুলোতেও চ্যান অনেক রাগ করছিল, সে তার দিকে রেগে তাকাচ্ছিল। তখন মো বলে যে তুমি এই ব্যারিয়ার ঠিক করার জন্য তোমার সকল স্পিরিচুয়াল পাওয়ার শেষ করে ফেলেছো, তুমি মানুষদের জন্য এত কিছু করছো, যার জন্য তুমি এখন এই সানসেট সিলটাও ভাঙতে পারবে না। এই কথা বলে মো সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখতে পাই যে
ডিসাইনিং ইমমর্টাল প্যাভিলিয়ন থেকে একটি লোক এসেছিল। এই লোকটি মাস্টার সানচিকে সাহায্য করেছিল মানব জগতে সেই ব্যারিয়ারটি ভাঙার জন্য। লোকটি এসে সানচের সঙ্গে কথা বলতে থাকে। এরপর সে যখন কথা বলে চলে যাচ্ছিল তখন সেখানে মু আসে। মু তাকে দেখে কিছুটা সন্দেহ করে। এরপর সে ভিতরে আসে। মু এসে তার মাস্টার অর্থাৎ সানচিকে বলে যে তুমি তো সবসময় মানুষদের ঘৃণা করতে এবং তাদেরকে বিশ্বাসই করতে না, কারণ তাদের জালে একবার পা দিয়ে তুমি তোমার ডান হাত হারিয়েছো। তাহলে তুমি কেন এই মানুষদের সঙ্গেই ডিল করছো? তখন সানচি বলে যে তুমি কি জানো সে কে? তখন মু বলে অবশ্যই মানুষদের মধ্যে কেউ একজন। তখন সানচি বলে যে তুমি কিভাবে বলতে পারলে? মু বলে যে কারণ আমি জানি যে আমার মাস্টার কি চায়। তুমি মানুষের জগতে একটা জিনিস চাও, যেটা পেতে হলে তোমার এই ব্যারিয়ারটি ভাঙতে হবে, আর তার জন্য তুমি তাদের সাহায্য নিচ্ছ। আর তুমি যে জিনিসটা নিতে চাচ্ছ সেটা হলো প্রাচীন নিদর্শন ট্রান্সফার। জনস্রোতে আছে যে প্রাচীনকালে পৃথিবী একটি বিশৃঙ্খলার মধ্যে ছিল, আর এরই মাধ্যমে 3টে রাজ্য কঠোর হয়েছে। কিন্তু এই ক্যাবেস্টিক এনার্জি শেষ হয়ে যায়নি। এর পরিবর্তে এটি দুটো শিল্পকর্মে গঠিত হয়েছে, ভাগ্যের বই এবং ক্যাবেসপাল। তারা পরস্পরের উপর নির্ভরশীল, কিন্তু তবুও তারা বিপরীতমুখী। তারা একসঙ্গে ভাগ্যের ভারসাম্য বজায় রাখে। 10,000 বছর আগে এই ক্যাবেসপাল এই পৃথিবীতে পতিত হয়েছিল। হাজার হাজার বছর পরে মানুষ এটা আবিষ্কার করে এবং তারা একটি অমরযোগ তৈরি করে। তারা এই ক্যাবেসপালের শক্তির মাধ্যমে এই ব্যারিয়ারটি তৈরি করেছিল, যেটিতে তারা ডার্ক ক্ল্যান এবং হিউম্যান ক্ল্যান আলাদা করেছে। আর হাজার হাজার বছর ধরে তারা এই ক্যাবেসপাল পাহারা দিয়ে আসছে। ক্যাবেসপালের ভিতরে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি ছিল। এখন এই ক্যাবেসপালটি স্নো সিটির পাল টাওয়ারে সুরক্ষিত আছে। পাল টাওয়ারকে খুলতে 5টি সম্প্রদায়ের নেতার প্রয়োজন, আর তুমি জিনকে বন্দি করেছো কারণ তুমি তার কাছ থেকে সেই টোকেনগুলোর অবস্থান জানতে চাও এবং টাওয়ারের দরজা খোলার জন্য তাকে ব্যবহার করবে। একথা শুনে সাংচি বলে যে তুমি তো দেখতে অনেক বুদ্ধিমান। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেন আস্তে আস্তে করে কিছুটা স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসছিল। তার যখন কিছু স্পিরিচুয়াল পাওয়ার ফিরে চলে আসে তখনই সে সেখানে থাকা ডার্ক ল্যান্ডের সকল সৈন্যদেরকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর সে বাইরে চলে আসে। বাইরে এসে সে তো ডার্ক ল্যান্ডের সকল সৈন্যদেরকে মারতে থাকে। এখানে যে সে হঠাৎ করে চলে আসলো তার পিছনে একটা কারণ আসে, সেটা আমরা পরবর্তীতে জানতে। চেন যখন ফাইট করছিল তখন সেখানে মু চলে আসে। মু আসার পর চেন মুয়ের সঙ্গে ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে মু চেনকে বলে যে তোমার এখানে থাকা উচিত নয়। যদি তুমি বেশি দেরি করো তাহলে এখান থেকে আর বের হতে পারবে না এবং তোমার স্পিরিচুয়াল পাওয়ার আবারও শেষ হয়ে যাবে। মুয়ের কথা শুনে চেন কিছুটা অবাক হয়। তখন সে মুকে বন্দি বানিয়ে ফেলে। আসলে এটার পেছনে মুয়ের নিজেরই হাত ছিল। সে চেনকে সাহায্য করছিল যেটাতে সে চেনকে বাহিরে আনতে পারে। তো এরপর তারা দুজনে একটা জায়গায় আসে। তখন মু চেনকে বলে যে আমি তোমাকে একটি ওষুধ খাইয়েছিলাম যার নাম ছিল হার্টি গ্লোডি। এটা তোমার স্পিরিচুয়াল পাওয়ার পেতে সাহায্য করবে, কিন্তু এটার সময় ছিল শুধুমাত্র 1 ঘন্টায়। 1 ঘন্টা পর তুমি আবারও তোমার স্পিরিচুয়াল পাওয়ার হারিয়ে ফেলবে। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে ডার্ক ল্যান্ডের একটি ডিমন চলে আসে, যাকে কিনা রাগের ডিমন বলা হতো। তো ডিমনকে সে যখন চিংয়ের উপর আক্রমণ করতেই যাবে তখন মু চেনকে তার ম্যাজিক দিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, অর্থাৎ সে অ্যারোর বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে নিজেও বাইরে চলে আসে। তখন সে মু চেনকে বলে যে তুমি আমাকে ব্যবহার করার পরে এভাবে ছেড়ে দিতে পারো না। তুমি সেখান থেকে চলে আসার পরে রাগের আক্রোশ আর লড়াই করতে চাইলো না, যার জন্য আমার বেরোতে সহজ হলো। কিন্তু তুমি কি কৌতূহল নও যে আমি তোমাকে এই অ্যারো থেকে কিভাবে পালিয়ে আসলাম? মু এই কথা বলে চেনের কাছে চলে গিয়েছিল, যেটাতে চেন তাকে দূরে সরিয়ে দিয়ে বলে যে আমি তোমাকে প্রথমের দিকে বুঝতে পেরেছিলাম যে তুমি ডার্ক ল্যান্ডের কোনো লোক নাও, কারণ ডার্ক ল্যান্ডের সকল লোকেদের হৃদয় থাকে না, কিন্তু তুমি আর সানচি তোমরা দুজনের স্পিরিট ক্ল্যানের। তখনই মু বলে তোমার চিন্তিত দেখছি আসলেই অসাধারণ। একথা বলে সে চেনকে জড়িয়ে ধরে। চেন অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারে না, কারণ এ সময় তার স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। তখন সে মুখে বলে যে যেহেতু তুমি ডার্ক ক্যামেরের সেট, যার জন্য তুমি অসংখ্য পাপ করেছো। এ কথা বলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো এরপর যখন চেনের চোখ খুলে তখন তার সামনে মুকে এভাবে দেখতে পায়। এটাতে সে ভয়ে উঠে পড়ে। মু আসলে চেনকে নিয়ে পথের একটি ক্রানও এসেছিল। সে চেনের ড্রেসও চেঞ্জ করে দিয়েছে যেটাতে কেউ যেন তাকে চিনতে না পারে। এটাতে চেন বলে যে তুমি আমাকে কেন বাঁচিয়েছো, তুমি আসলে কি চাইছো? তখন মু বলে যে আমি তোমাকে চাইছি, কারণ আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমার জন্য আমি আমার লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তাই এখন থেকে তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে অনুসরণ করব। কিন্তু এখানে চেন কোনো মতে মুয়ের কথা বিশ্বাস করছিল না। সে এটা বিশ্বাস করবেই না যে সে সাংচির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সর্বোপরি তো সে ডার্ক ল্যান্ডের সেন্ট ছিল। যে চেন যে তার কথা বিশ্বাস করছে না
না এটাতে মু বুঝতে পারে। তখন মু বলে যে যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না তাই আমি তোমাকে সাঞ্চের পরিকল্পনা বলছি। সে মানুষের সঙ্গে হাত মিলিয়েছে ক্যাবেজ পাল পাওয়ার জন্য। তুমি অমরজটির নেতার পুত্র এবং পাশাপাশি স্নো সিটির ইয়ং লর্ড। সে তোমাকে লাভায় বন্দি করে নির্যাতন করেছে শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে সবকিছু খুলে বলো। আর তোমাদের অমরজটির মধ্যে একটা বিশ্বাসঘাতক আছে। এটাতে চেন বলে যে আমি জানি। তো মুয়েরের কথাগুলো শুনে চেন মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটির কথাগুলো অর্ধ সত্য, তাই সম্পূর্ণরূপে এই মেয়েটিকে বিশ্বাস করা যাবে না। এরপর চেন দেখে যে এর শরীরের ক্ষতগুলো সেরে গিয়েছে। তখন মু বলে যে অবশ্যই আমি এগুলো চিকিৎসা করেছি এবং তোমার কাপড়ও আমি পরিবর্তন করেছি। এই কথা শুনে চেন অনেক রেগে যায়। সে যখন তাকে আঘাত করতেই যাবে তখন মু তাকে ধরে ফেলে আর তাকে বেডে ফেলে দেয়। তখন মু বলে যে এখন বর্তমানে তোমার স্পিরিচুয়াল পাওয়ার নেই, তাই তুমি আমার শক্তির কাছে পারবে না। এই কথা বলে যখন মু চেনকে কিস করতেই যাবে তখন সেখানে একটি মহিলা চলে আসে। আসলে এইটাই মহিলাদেরই বাড়ি ছিল। তখন তারা উঠে পড়ে। মু ওদেরকে বলেছিল যে তারা দম্পতি, তার জন্যই তারা তাকে থাকতে দিয়েছিল। তো এরপরে চেন খাবার খাচ্ছিল। তখন মু চেনকে বলে যে আমি হয়তো অন্য সব কথাই তোমাকে মিথ্যা বলেছি, কিন্তু একটা কথা আমি তোমাকে সত্যি বলেছি। তখন চেন বলে যে কি কথা? তখন মু বলে যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে চেন কিছুই বলে না। এরপর সে যখন আবার খাবার খাচ্ছিল তখন মু বলে তোমার কি ভয় হচ্ছে না যে আমি খাবারে বিষ মেশাতে পারি? এটাতে চেন কিছুক্ষণ ভাবে আর সে ভেবে বলে যে না, যদি তুমি আমাকে মারতে চাইতে তাহলে প্রথমেই তো মেরে দিতে। এই কথা বলে সে আবারও খাওয়া শুরু করে। তখন মু বলে যে এটা ঠিক যে আমি বিষ মিশাইনি, কিন্তু অন্য কিছু যোগ করেছি। এটা শুনে চেন রেগে যায় আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। আসলে মু তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটাতে সে যেন ভালোভাবে রেস্ট নিতে পারে। চেন যখন ঘুমিয়ে পড়ে তখন মু তার দিকে তাকিয়ে থাকে আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমাদের দেখানো হয় যে একটি লোক একটি ছোট মেয়েকে অনেক মারছিল। তখনই সেখানে চেন এসে তাকে বাধা দেয়। চেন তাকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। সেই লোকটি সেই মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিল। তখনই চেন সেই মেয়েটিকে খাবার খাওয়ায় আর সে যখন তার মাস্কটি খোলে তখন আমরা তার চেহারা একটি দাগ দেখতে পাই, যেটা কিনা স্পিরিট ক্ল্যানদের চিহ্ন ছিল। তখন চেনের এত ভালো ব্যাপার দেখে মেয়েটি বলে যে তুমি কি আমার বহুদিনের হারিয়ে যাওয়া বাবা নাকি? সে যখন তাকে বাবা ডাকে তখন চেন বলে আমাকে বাবা ডেকো না। তখন মেয়েটি বলে তুমি তো তোমার আমাকে নামও বলনি, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তাহলে আমি তোমাকে বড় ভাই বলে ডাকি। এটাতে চেন রাজি হয়ে যায়। এরপর একদিন হঠাৎ করে চেনকে কেউ আঘাত করে আর চেন অনেক আহত হয়ে পড়েছিল। সেই লোকটি এই ছোট মেয়েকে একদম দাসীর মতো করে রাখতো, যার জন্য তার পায়ের একটি দাসীর বেলও ছিল। তখন চেন বলছিল যে তাড়াতাড়ি তোমার ওই বেলটি খুলে ফেলো, তাড়াতাড়ি করো, সাংচে আসছে। এই কথা বলেই চেন মারা যায়। তো এখানেই তো আমাদের ফ্ল্যাশব্যাকের এত ডিটেলস দেখানো হলো না, পরবর্তীতে এটা আমরা ডিটেলস অবশ্যই দেখতে পারবো। তো ফ্ল্যাশব্যাক শেষে মু চেনকে দেখে বলে এটা কি সত্যি তুমি ছিলে? কিন্তু তুমি তো মারা গিয়েছিলে। তো এর পরের দৃশ্যে আমরা ডার্কল্যান্ডের শূন্য সমুদ্র দেখতে পাই, যেখানে একটি মেয়ে ডিমন বলছিল যে এই পৃথিবীতে যদি মানুষ ক্রোধ এবং অগ্রতা জন্ম দেয় তাহলে ভিতরে দানবরা বেরিয়ে আসবে আর এর ভিতরে দানবদের শূন্যর উপরে জড়ো হয়। এই কথা বলার সাথে সাথে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। তো এই মেয়েটি ডার্কল্যান্ডের ডিজায়ার ডেমন ছিল। তো এরপর আমরা আরেকটি ডেমনকে দেখতে পাই বা অজ্ঞতার রাক্ষস, আর এরপর ছিল এক গার্ড ডেমন অর্থাৎ রাগের রাক্ষস, যাকে কিনা তোমরা কিছুক্ষণ আগেই দেখেছিলে। ডিজাইনার ডেমন বলে যে তাহলে আমরা অবশেষে আবারও পুনর্জন্ম নিয়ে ফিরে আসলাম। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেনের যখন ঘুম ভাঙে তখন তার কাছে মুখে শুয়ে থাকতে দেখতে পাই এবং সে তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেয়। তো চেন সেখান থেকে চলে যেতে চায় কিন্তু মু তাকে যেতে দেয় না। সে তাকে বলে যে যদি আমি সত্যি তোমার সাথে কিছু করতে চাইতাম তাহলে তুমি কি আমাকে আটকাতে পারতে? তাই এখন অত কিছু না ভেবে এখানেই শুয়ে পড়ো। যেহেতু চীনের এখন শক্তি ছিল না তার জন্য সেও এখন এখান থেকে যেতে পারে না। মু বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে হাতও দেব না। এরপর তারা শুয়ে পড়ে আর আমরা দেখতে পাই যে তাদের মাঝখানে একটি বাটি ছিল। মু তো তার উপরে হাত দেয়নি, কিন্তু সে তার পা তুলে রেখেছিল কিছুটা এইভাবে। তো এরপর মুদ আর চেন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেই বাড়ির মালিকের ছেলে এসে মুখে বলেছিল যে তোমরা কি আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারো না? তোমরা এখানে আরামে আর কয়েকটা দিন থাকতে পারো। এটাতে মু চেনের দিকে তাকায় আর তাকে বলে যে আমার প্রিয় স্বামী, তোমার কি মনে হচ্ছে? এটাতে চেন কিছুক্ষণ ভেবে বলে যে যেহেতু আমরা বাসে থেকে পালিয়ে এসেছি, যার জন্য আমরা যদি এখানে থাকি তাহলে আপনাদের সমস্যা হতে পারে, তাই আমরা এখান থেকে চলে যেতে চাই। এই বলে তারা যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে সেই ছেলেটির ভেতরে ডিজায়ার ডেমন চলে আসে। সে এসে তাদের উপর আক্রমণ করে কিন্তু মু এটা ধরে ফেলে। এরপর সে যখন তাকে আঘাত করে তখন ডিজায়ার ডেমন তার শরীর থেকে বের হয়ে আসে। আসলে এটা ডিজায়ার ডেমনের একটা প্ল্যান ছিল। সে ডেমন অ্যারোর মাধ্যমে এখানে
এখানে এসেছিল। সে মুকে এখানে ধরতে এসেছিল কারণ মু চেনকে নিয়ে ডার্কল্যান্ড থেকে পালিয়ে এসেছে। এরপর মু যখন তাকে আবারও আক্রমণ করতেই যাবে তখন ডিজার্ট ডেমন তাদেরকে একটা রিলেশনে নিয়ে চলে যায়। সে সেখানে গিয়ে সে তার কিছু স্মৃতি দেখতে পাচ্ছিল, কিন্তু তখনই মু ডিজার্ট ডেমনকে ধরে মেরে ফেলে, যেটাতে তাদের দুজনের রিলেশনও কেটে যায়। অন্যদিকে আমরা ডিজার্ট ডেমনকে দেখতে পাই সে অনেক আহত হয়ে পড়েছিল কারণ তার ক্লোন মু মেরে ফেলেছিল। তো যাই হোক, এরপর চেন মুকে না নিয়ে চলে যাচ্ছিল, তখন মু তাকে বলে আমি তোমার সাথে যেতে চাই। তখন চেন বলে যে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো যার জন্য আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না কারণ তুমি আমাদের মতো নাও, আর যখন আমার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসবে তখন আমাদের মধ্যে শুধু লড়াই হবে, তাই আমাদের উচিত যে যে যার পথে চলে যাওয়া। তখন মু চেনকে বলে যে যদি আমি তোমাকে বলি যে আমি নতুন একটি জীবন শুরু করতে চাই এবং তোমার পথ অনুসরণ করতে চাই, তুমি কি মনে করো যে সাংচির সঙ্গে কাজ করা অনেক সুখের কাজ? এই স্পিরিট ক্যালের সদস্যরা হয় কোথাও লুকিয়ে আছে আর না হয় তাদেরকে দাসত্ব করতে হচ্ছে, যার জন্য আমার সাংচির সঙ্গে যেতে হয়েছিল, কিন্তু আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এখান থেকে চলে আসব আর আমি তোমার সঙ্গে একজন সাধারণ মানুষ হতে চাই। এটাতে চেন বলে যে তাহলে তোমার যে ডেমনিক পাওয়ার আছে সেটা ছেড়ে দিতে হবে। এটাতে মু বলে যে আমার স্পিরিচুয়াল যে পাওয়ারটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর বর্তমানে এখন শুধুমাত্র আমার ডেমনিক পাওয়ারটাই আছে, যার জন্য আমি শুধু এটার উপরেই নির্ভর করতে পারি। মু এর কথাগুলোতে যখন চেন তারপরেও রাজি হয় না তখন মু বলে যে যাই হোক এখন তোমার শক্তি নেই আর তুমি আমার সঙ্গে পারবেও না, আর যেহেতু আমি উত্তর খুঁজি যার জন্য তোমার আমার পাশে থাকতে হবে। এই কথা শুনে চেন যখন চলে যাচ্ছিল তখন মু তার ম্যাজিক দিয়ে তাকে আটকে দেয়। সে তাকে স্ট্যাচু করে দিয়ে বলে যে তুমি এই হেয়ার পিনটি পরে নাও আর নিজের চেহারা পরিবর্তন করে নাও, তা না হলে ডিজার্ট ডেমনরা আমাদেরকে খুঁজে ফেলবে আর আমরা বিপদে পড়তে পারি। এটা বলে মু চেনের চুলে হেয়ার পিন পরিয়ে দেয়। তখন সে চেনকে ছেড়ে দেয়। সে চেনকে ছেড়ে দিয়ে বলে আমারও একটি হেয়ার পিন আছে, তুমি আমাকে এটা পরিয়ে দাও। কিন্তু চেন রেগে সেখান থেকে ঘোড়া নিয়ে চলে যায়, কিছুটা এইভাবে। তো এরপর পথেই মু একটি জায়গায় বসে থেকে ডায়েরি লিখছিল, অর্থাৎ তার আর চেনের সঙ্গে যা যা হচ্ছিল সে সেই কথাগুলো অর্থাৎ সেই ঘটনাগুলো ডায়েরিতে লিখে রাখছিল। এরপর সে চেনের কাছে যায় আর তার সঙ্গে কথা বলতে থাকে। সে চেনকে তার আগে স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করছিল, এমনকি সে তাকে তার মুখ ঢেকেও দেখায়, যেটাতে চেন যেন তাকে মনে করতে পারে যে সে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। কিন্তু চেন এগুলো দেখার পরেও কিছু মনে করতে পারে না। তো মাঝখানে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আসলে এই ড্রামাটা কিন্তু প্রচন্ড পরিমাণে রহস্যময়, অর্থাৎ কোথা থেকে কি হচ্ছে বা কোন ঘটনা থেকে কোথায় যাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল। তবে আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এরপর মু চেনকে নিয়ে একটা হোটেলে চলে আসে। হোটেলে এসে যখন তারা রুম বুক করে তখন তারা সেখানে একটা রুমই পেয়েছিল, যেটাতে চেন তো রাজি হচ্ছিল না মুয়ের সাথে থাকার জন্য, কিন্তু মু তবুও জোর করাতে সে বাধ্য হয় তার সঙ্গে থাকার জন্য। তো তারা যে এলাকাতে এসেছিল এই এলাকাটা মিরাজ প্রাসাদের একটি এলাকা ছিল। মিরাজ প্রাসাদ অমর্জিত একটি সেট। রুমে আসার পরেও মু চেনের সঙ্গে ফ্লার্ট করছিল। তো তারা যখন সেখানে ছিল তখনই সেই হোটেলে মিরাজ প্রাসাদের ইয়ং লর্ড গাও চিওমিং চলে আসে। গাও চিওমিং এখানে তার সঙ্গে একটি ছোট্ট ডেমনকে নিয়ে এসেছিল। এটা একটা ইঁদুর ডেমন ছিল। দূর থেকে মু এগুলো দেখছিল। গাওচিং মু বলে তুমি অনেক মূল্যবান একটি সম্পদ চুরি করেছো, যার জন্য তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তো গাওচিং মু যখন ইঁদুর ডেমনের সঙ্গে গল্প করছিল অর্থাৎ তাকে আদর করছিল তখন দূর থেকে মু তাকে দেখে বলে যে দেখো তার কান চমকাচ্ছে, অর্থাৎ সে অনেক ভয় পাচ্ছে। এরা অনেক ভীতু হয়, এরা যদি বেশি ভয় পায় তাহলে তাদের পিত্তথলি ফেটে তারা মারা যায়। তো ওই ছোট্ট ডেমনটি জানে মারা না যায়, যেটাতে মু গাওচে মুঙের ওপর একটা বাটি ছুড়ে দেয়, যেটাতে সেই ইঁদুরটা সেখান থেকে পালিয়ে যায়। তো এটাতে আবার গাওচিং মেও অনেক রেগে যায়, যাতে সে উপরে দেখতে আসে যে কে তার উপরে এটা ফেললো। সে যখন চেনদের রুমে আসে তখন যে দেখে যে চেন আর মু এইভাবে ছিল। আসলে মু জানতো যে সে উপরে উঠে আসবে, যার জন্য সে চেনের সঙ্গে এমন অবস্থায় ছিল। তখন এটা দেখে গাওচিং মু তার লোকেদের নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে চেং মুকে উঠতে বলে, কিন্তু মু উঠতে চায় না, বরং সে তাকে কিস করতে চায়, কিন্তু চেন তাকে জোর করে ঠেলে দেয়। তো এখান থেকে আমরা জানতে পারি যে গাওচিং মুরা আসলে চেনকেই খুঁজছিল। তো যাই হোক, এরপর রাতে যখন মু শুয়েছিল তখনই সেখানে ইঁদুর ডেমনটা চলে আসে। তখন ইঁদুরটিকে মু বলে তুমি কি ভয়ে পালিয়ে গিয়েছিলে না, তাহলে এখানে আবার কি করছো? তখন ইঁদুরটা কথা বলে। তখন মু বলে তুমি কি কথা বলতে পারো? তখন ইঁদুরটি বলে যে হ্যাঁ। তখন মু তাকে মানুষের উপর রূপান্তরিত হতে বলে। তখন ছোট্ট ইঁদুরটি তার মানুষের রূপে চলে আসে। তো এই ছোট্ট ইঁদুর ডেমনটির নাম ছিল পাও। তখন মু পাওকে কাছে টেনে নেয় আর তাকে বলে যে তোমার বাবা মা কোথায়? তখন পাও বলে যে আমার মা বাড়িতে আছে, কিন্তু আমার বাবা
বাড়ি ছেড়ে চলে গিয়েছে। পাও এখানে তার বাবাকে খুঁজতে এসেছিল। পাওয়ের বাবার নাম ছিল ফু চ্যাংলি। এটাতে চেন বলে যে ডিস্কাই ক্ল্যানের অধিপতি পারিবারিক নাম ফু। তো এখান থেকে আমরা আরো একটি জিনিস জানতে পারলাম যে এই যে মানুষেরা আছে তারা স্পিরিট ক্ল্যানের লোকেদেরকে ধরে রাখতো, তারা তাদেরকে দাস বানিয়ে তাদের দিয়ে কাজ করাতো, আর তারা যাদেরকে দাস বানাতো তারা তাদেরকে একটা জায়গায় নিবেদন করে নিত। যারা যারা এই নিবেদনটি করেনি তাদেরকে তারা মেরে ফেলতো। পাও স্পিরিট ক্ল্যানের ছিল, কিন্তু সে নিয়োধন করেনি, কারণ নিয়োধন করার সাথে সাথে তারা তাকে দাস বানিয়ে ফেলতো। তো পাওয়ের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো অনেক মূল্যবান জিনিস ছিল, আর সেই জিনিসগুলো কিন্তু গাও ছিয়ামিং নিয়ে গিয়েছে, যেটাতে মু সিদ্ধান্ত নেয় সে গাও ছিয়ামিংয়ের কাছ থেকে সেগুলো নিয়ে আসবে। তখন চেন তাকে বাধা দেয় আর তাকে বলে গাও ছিয়ামিং অনেক শক্তিশালী, আর তার মধ্যে তুমি তাকে আঘাত করো না, তুমি তাকে বোঝাতে পারো। তখন মু বলে যে তুমি আসলেই মানুষ তো, তাই তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু আমি স্পিরিট ক্ল্যান থেকে এসেছি যার জন্য আমি ন্যায় বিচার করেই ছাড়বো। এরপর সে গাও ছিয়ামিং এর কাছে চলে আসে এবং তার কাছ থেকে পাওয়ার সেই জিনিসটি নিয়ে নেয়। এরপর সে তাদেরকে একটি জঙ্গলে নিয়ে আসে। তখন চেন গাও ছিয়ান মুকে বলে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু গাও ছিয়ামিং বলে তোমার কথা তোমার কাছেই রেখো। এর কথা বলে সে আক্রমণ করে দেয়। তখন মু তার সঙ্গে ফাইট করতে থাকে। মু এর এক আঘাতেই তারা অনেক আহত হয়ে পড়ে। এরপর মু তাদের কাছে আসে, আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে গাও চিং মিং যখন ছোট ছিল তখন সে মু এর উপর অনেক অত্যাচার করত, অর্থাৎ মু যখন অনেক ছোট ছিল আর তার চেহারায় সেই দাগটা ছিল তখন মু একটা দাস ছিল, আর যেটাতে গাও চিয়ামিং তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত। তো এই কারণে মু গাও চিয়ামিংকে আজকে প্রতিশোধ নিত, কিন্তু সে যখন তাদেরকে মারতেই যাচ্ছিল তখন তার সামনে চেন চলে আসে। চেন তাদেরকে চলে যেতে দেয়। এটাতে মু এর অনেক খারাপ লাগে। মু তাদেরকে মারতে চায়, কিন্তু চেন যখন এটা করতে দেয় না তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেটাতে গাও চিয়ামিং আসলে সেখান থেকে চলে যায়। তোমরা হয়তো অবাক হচ্ছ যে চেন কিভাবে লড়াই করছে। আসলে চেন এর পাওয়ার নেই, এটা সত্যই, কিন্তু তবুও তার ভেতরে যতটুকু স্পিরিচুয়াল পাওয়ার ছিল সেটা ইউজ করে তার সঙ্গে লড়াই করছিল। এটাতে কিন্তু তার ক্ষতিও হচ্ছিল। আমরা দেখতে পাই যে লড়াইয়ে চেন তার রক্তে ইউজ করে তার সঙ্গে লড়াই করছিল, যেটা দেখে মু অনেক হয়রান হয়। সে বলে যে তাকে বাঁচানোর জন্যই তোমার রক্ত ইউজ করছো, সে কি এতটাই গুরুত্বপূর্ণ? তখন চেন বলে যে আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে কাউকে মারতে দেব না। এটাতে মু অনেক রেগে যায়। সে বলে যে তোমার এখন স্পিরিচুয়াল পাওয়ার নেই, আর তুমি কি মনে করো আমি তোমাকে হারাতে পারবো না? আমার এখনো অসংখ্য উপায় আছে তোমাকে হারানোর জন্য। এই কথা বলে মু অনেক রেগে চেনকে অনেক আঘাত করতে থাকে। আসলে মু এটা করতে চাইছিল না, কিন্তু চেন তাকে এটা করতে বাধ্য করেছিল। এক পর্যায়ে সে যখন চেনকে অনেক জোরে একটা আঘাত করে তখন চেন তার রক্তের সাহায্যে একটা অ্যারো তৈরি করে, আর সে অ্যারোর ভিতরে সে মুকে বন্দি করে দেয়। এটা এমন একটি অ্যারো ছিল যে এই অ্যারোটিকে কেউ ভাঙতে পারবে না যদি না এখানে তাকে এই চেষ্টি কেউ সমাধান করে। তো এই চেনের এই কাজ থেকে মুয়ের অনেক খারাপ লাগে, সে অনেক কষ্ট পায়, কিন্তু তবুও চেন মুকে একা রেখে সেখান থেকে চলে যায়। চেন সেখান থেকে চলে গেলে সেখানে পাও আসে। পাও এসে সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন মু তাকে বলে যে তুমি কাউকে সাহায্যের জন্য এখানে আনতে পারো। তো অন্যদিকে আমরা একটা গ্যারেজ দেখতে পাই, যে গ্যারেজটিতে একটি ছেলে ছিল, কিন্তু এই ছেলেটিকে আমাদের এখনই দেখানো হয় না। সেই ছেলেটির অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে আপনি এখানে কেন আসলেন? তখন সেই ছেলেটি বলছিল যে আমি ওই গতবার ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই জায়গাতে আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করব, কিন্তু আমি জানি না যে সে এখনো আমাকে মনে রেখেছে কিনা। তবে এই ছেলেটার একটা বিশেষ গুণ ছিল যে সে ভবিষ্যৎবাণী করতে পারত, অর্থাৎ সে আন্দাজে লাগাতে পারত যে ভবিষ্যতে কি হতে চলেছে। তো তার পুরনো বন্ধু আসবে কি আসবে না, বা সেটা কে, এটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো অন্যদিকে আমরা মুকে দেখতে পাই, মু এইভাবে ঘোমটা তুলে বসেছিল। আসলে তার উপরে অনেক রোদ পড়েছিল এবং সেই রোদটা অ্যারোর ভিতরে পর্যন্ত প্রবেশ করছিল, যার জন্য সে অনেক রেগে যায় আর সে জিনকে অনেক খারাপ বলতে থাকে। অন্যদিকে আমরা পাওকে দেখতে পাই, সে তো অনেকক্ষণ ধরে কাউকে খুঁজছিল মুকে বাঁচানোর জন্য। পাও খুঁজতে খুঁজতে সেই ছেলেটির গ্যারেজের সামনে চলে আসে। তখন পাও ছেলেটিকে নিয়ে সেই অ্যারোর কাছে চলে আসে। মু তো ভেবেছিল এই ছেলেটি তাকে উদ্ধার করতে পারবে না, কারণ এই অ্যারো তো যে কেউ তার খুলতে পারে না। পাও সেই ছেলেটিকে বলে যে আমার বোন মুয়ের বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, যার জন্য এই ফাঁদে সে আটকা পড়ে গিয়েছে। তখন ছেলেটি মুকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছে সেটা কি তুমি বলবে? তখন মু বলে যে আমি প্রথমে তাকে বাঁচালাম, এমনকি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এরপর আমরা একসঙ্গে লড়াই করলাম, তারপর একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সে আমাকে এইভাবে বন্দি করে চলে গেল। তবে যাই হোক, এরপর ছেলেটিকে মুকে সেই অ্যারো থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে থাকে। তো শেষে আর
একটা ধাপ বাকি ছিল, যেটা শেষ করলেই মু অ্যারো থেকে বের হতো। কিন্তু তার আগেই মু মনে মনে ভাবে যে এই লোকটির উৎপত্তি অজানা, আর যদি সে আমাকে সন্দেহ করে তাহলে আমি তাকে আক্রমণ করব। এটা আবার সেই ছেলেটি বুঝতে পারে। ছেলেটি মুখে বলে যে আরেকটি ধাপ বাকি আছে, এটা শেষ হলেই তুমি বের হবে, কিন্তু হয়তো তুমি এখন ভাবছো যে তুমি আমার উপর আক্রমণ করবে। এই কথা শুনে মু অনেক অবাক হয়ে যায়, আর সে বলে যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তখন ছেলেটি বলে, যেহেতু আমি তোমাকে অ্যারো থেকে বের করতে পারছি, যার জন্য তোমার এটাও ভাবা উচিত যে আমি আবার তোমাকে এই অ্যারোতে বন্দিও করতে পারি। এই কথা শুনে মু বলে যে তুমি ঠিক আমার সেই বন্ধুর মতো। তখন ছেলেটি বলে যে তোমার বন্ধুকে স্নো সিটির ইয়ং লর্ড শেওশুয়া চেন। এই কথা শুনে মু অনেক অবাক হয়ে যায় যে সে চেনকে কিভাবে চেনে। তখন সে মুকে তার শেষের ধাপটিও বলে দেয়। এটা বলার সাথে সাথে আমরা ছেলেটাকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল সুইয়ে। সে গ্রিন হিউ হাইস্টের মাস্টার ছিল। আমরা তাকে নান বলেই ডাকবো। তো এরপর মু অ্যারো থেকে বের হয়ে আসে। মু বের হওয়ার সাথে সাথে পাও তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তো এরপরে মু আর নান তারা একে অন্যের সঙ্গে পরিচয় হয়। এরপর তারা সবাই একসঙ্গে গ্যারেজে ওঠে। গ্যারেজের ভিতরে পাও নানকে বলছিল যে সে এই পুরো জগতের মধ্যে অনেক জ্ঞানী এবং সে নাকি ভবিষ্যৎবাণীও করতে জানে, যার জন্য সে চাইলেই যে কাউকে খুঁজে দিতে পারে। আসলে পাও তার বাবার খোঁজ জানার জন্যই নানকে এসব কথা বলছিল। তখন নান বলে যে এগুলো অতীতে আমি করতে পারতাম, কিন্তু এখন আমি আমার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তখন মু নানকে আবার জিজ্ঞাসা করে যে তাহলে আপনি কিভাবে জানলেন যে আমাকে শিকলে চেনেই আটকে রেখেছিল। তখন নান বলে যে আসলে চেন আর আমি ছোটকালে একটি তৈরি করেছিলাম, তাহলে পৃথিবীতে আমি ছাড়া শুধুমাত্র চেনই এই অ্যারো সম্পর্কে জানে। এই কথা শুনে মু বুঝতে পারে যে চেন আর নান তারা একে অন্যের বন্ধু ছিল। মু মনে মনে বলে যে এইরকম একটা ছেলের আবার বন্ধু থাকে কিভাবে, অর্থাৎ সে চেনকে বলছিল। আর তখন আবার নান বলে যে কেন, তুমি কি চেনের বন্ধু নও? তাহলে তুমি যে বললে, এটা বলতে মু বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো তার বন্ধুই। তখন নানও বুঝতে পারে যে মু আসলে এগুলো মিথ্যা কথা বলছিল। তখন সে মুকে বলে যে তাহলে বন্ধুদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নেওয়াটাই তো ভালো, তাই না? তখন মু বলে যে হ্যাঁ। তখন নান বলে আমি জানি যে চেন এখন গ্রিনস গ্রি হাইডে থাকবে, কারণ তার এখন এই জায়গা ছাড়ার কোনো যাওয়ার উপায় নেই। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। এটাতে মু রাজি হয়ে যায়। এগুলোতে নান আবার হাসে, কারণ সে তো বুঝতেই পারছিল যে মু আসলে চেনের সঙ্গে থাকতে চাইছিল। তো যাই হোক, তখন নান মুকে বলে যে আসলে আমি একবার জোর করে ভবিষ্যৎবাণী করেছিলাম, আর আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে এখানে আমি আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করব। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, ভেবেছিলাম যে সে আর আসবে না। এই কথা শুনে মু বলে যে কিন্তু এখন কি আপনি তার সঙ্গে দেখা করতে পেরেছেন? এটাতে নান আর কিছু বলে না। নান কিছু না বলেও আমরা অন্তত বুঝতে পেরেছি নান আসলে মুয়ের জন্যই অপেক্ষা করছিল, অর্থাৎ হতে পারে মু তার পুরনো সেই বন্ধু। তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমরা কমেন্টে বলতে থাকো, ততক্ষণে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখে আসি। আমরা মুনলাইট হার্টস দেখতে পাই, যেখানে আমরা নানকে দেখতে পাই। সে উঠানে আকাশের দিকে চেয়ে বসেছিল। সেখানে আমরা দুটো দাসীকে কথা বলতে শুনতে পাই। দাসীরা বলছিল যে নান কত বোধ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু এখন হঠাৎ করে তার সবকিছু ধ্বংস হয়ে গেল, আর সে এখন প্রতিবন্ধী হয়ে গিয়েছে। আমি তাকে দিনের পর দিন এই উঠোনে বসে থাকতে দেখতে পাই। সে এখন আমাদের মাস্টারের কাছে এসেছে কাগজ পাল নেওয়ার জন্য, কিন্তু আমাদের মাস্টারকে তাকে বাঁচানোর জন্য ক্যাবেজ পাল দেবে। তারা যখন এই কথাটা বলে তখনই নানের কাছে একটি ছোট্ট মেয়ে আসে। মেয়েটি এসে নানকে বলে যে তুমি এখানে বসে আছো কেন? তখন নান বলে যে আমি আর কাল্টিভেট করতে পারছি না, এমনকি আমার পাও ভেঙে গিয়েছে, যার জন্য আমার মেজাজ অনেক খারাপ। তখন মেয়েটি বলে যে তোমাকে দেখে মাত্র তো শুধু মন খারাপই মনে হচ্ছে না, পাশাপাশি মনে হচ্ছে তুমি অনেক বিরক্ত। এটাতে নান সেই মেয়েটার দিকে তাকায়। তখনই আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। আসলে এটা সেই মেয়ে ছিল যাকে কিনা চেন ছোটকালে বাঁচিয়েছিল, অর্থাৎ মুয়ের ছোটকালার রূপ আর কি। তখন মুর লানকে বলে যদি তুমি তোমার এই মিষ্টির কিছু অংশ আমার সঙ্গে ভাগ করো, তাহলে আমি আমার পছন্দের কিছু অংশ তোমার সঙ্গে শেয়ার করব। তখন নান কোনো চিন্তা না করেই মুখে তার সেই মিষ্টির বাটিটা দিয়ে দেয়। এটাতে মু তাকে একটি মিষ্টি দেয় আর তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে খুশিতে চলে যায়। মু চলে গেলে নান বলে যে মিষ্টির পুরো একটা প্লেট নিয়ে গিয়েছো, আর আমাকে ভালো লাগানোর জন্য শুধু একটি মিষ্টি, তুমি কতটা কৃপণ। এই কথাটা বলে সে হাসতে থাকে। তো এই ফ্ল্যাশব্যাক শেষে নান বলে যে কিন্তু সে এখন আমাকে ভুলে গিয়েছে, অর্থাৎ মু যে তাকে তার বন্ধুর কথা জিজ্ঞাসা করেছিল এটা তার উত্তরে এই কথাটা বলে। এরপর তারা গ্রিন ইউ হাইস্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমরা গ্রিন ইউ হাইটস
দেখতে পায়। এই জায়গাটি অনেক সুন্দর ছিল। তো এরপর তারা যখন গ্রিন ইউ হাইস্টে আসে তখন সেখানে চেন চলে আসে। চেনের মাথায় এখনো মুয়ের দিয়ে সেই হেয়ার পিনটি ছিল, যার জন্য দেখতে তাকে অন্য একটি ছেলের মতো লাগছিল। যেটাতে নান চেনের মাথা থেকে সেই হেয়ার পিনটি খুলে ফেলে আর তাকে বলে যে যেহেতু তুমি এখন আমার জায়গায় আছো, যার জন্য এই হেয়ার পিনটি করার দরকার নেই। এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে অনেকদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। কিন্তু তখন চেন অনেক রেগে ছিল। চেনকে দেখে নান বলে যে তুমি কি আমাকে দেখে খুশি হচ্ছ না? তখন চেন বলে যে খুশি হয়েছি ঠিক আছে, কিন্তু তুমি এই মেয়েটিকে কেন এখানে এনেছো? তখন নান বলে যে মু বলল যে তোমাদের দুজনের ভিতরে নাকি একটা ভুল বোঝাবুঝি আছে। এটাতে চেন বলে যে তুমি কি এটাকে বিশ্বাস করো? তখন নান বলে যে অবশ্যই না। অন্যদিকে মু তো এগুলোতে অনেক রেগেছিল। তখন চেন মুয়ের কাছে যায় আর তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো? তোমাকে কিছু বলার আছে? তখন মু বলে যে হ্যাঁ, আমার কাছে এসো। তখন চেন তার কাছে যায় আর তখন মু চেনের গালে অনেক জোরে বলে যে চেন তুমি একটা বদমাস। এটাতে নান বলে যে এখন হয়তো মু অনেক রেগে আছে, যার জন্য এখন কথা বলার সময় না, আগে বিশ্রাম নাও, তারপরে তোমরা কথা বলো, ঠিক আছে? তখন এই কথা শুনে মু রেগে সেখান থেকে চলে যায়। মু সেখান থেকে চলে গেলে চেন আবারও নানকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো সে কে? নান বলে যে হ্যাঁ অবশ্যই, একটা ডেমনিক পাওয়ার পাওয়া সম্পূর্ণ স্পিরিট ক্ল্যানের লোক। এটা শুনে চেন বলে যে তাহলে তুমি এটা জানার পরেও কেন তাকে এখানে নিয়ে আসলে? তখন নান বলে যে আমি দুইটা কারণে এনেছি। তুমি যে অ্যারোটি তৈরি করেছো সেটাতে তুমি তাকে মারতে চাওনি, আর দ্বিতীয়ত হলো পাও কোনো দুষ্ট মানুষের কাছে যেতে চায় না। সে অনেক সংবেদনশীল, সে দুষ্ট লোকেদের চিনে ফেলে এবং যারা খুন খারাপি করে তাদের কাছে সে যেতে চায় না। আর যেহেতু পাও মুকে এত পছন্দ করে, যার জন্য অবশ্যই সে খারাপ মানুষ নয়। অন্যদিকে আমরা সাঞ্চিকে দেখতে পাই। সাঞ্চি তার দুই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। তারা এটা অনুমান করছিল যে চেন আসলে এখন কি করছে। তারা এটা অনুমান করে যে যেহেতু চেন এখনো স্নো সিটিতে ফিরে আসেনি, যার জন্য হয়তো সে অসুস্থ বা সে তার সম্পূর্ণ শক্তি ফিরে পায়নি, যার জন্য সে এখনো স্নো সিটিতে ফিরে আসেনি। কারণ সে এটা জানে যে তাদের সম্প্রদায়ের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে, আর যদি তার সম্পূর্ণ শক্তি থাকতো তাহলে সে সর্বপ্রথম তার সম্প্রদায়ে ফিরে আসতো এবং তাকে শেষ করত। তখন সানচেন তাদের চেনের অবস্থান খুঁজে বের করার কথা বলে। আসলে গ্রিন হিউ হাইস্টের চারিদিকে একটা অ্যারো ছিল, যার জন্য চেনকে তারা খুঁজে পাচ্ছিল না। এই অ্যারোর মাধ্যমে বাইরে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি তারা এটা জানতেও পারবে না যে এর ভিতরে কারা কারা আছে। নান অ্যারোতে ওদের উৎসর্গ ছিল, যার জন্য তাকে অ্যারোর মাস্টারও বলা হতো। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই, সে নানের সঙ্গে আলোচনা করছিল। চেন একটা অনুমান করে যে কেউ একজন আছে যে কিনা অনেক বড় একটা ষড়যন্ত্র করছে, যে কিনা সাঞ্চের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এখন এটাতে নান আবার চেনকে বলে যে তার মানে তুমি শুধুমাত্র মুখে ব্যবহার করছিলে সত্য বের করার জন্য। এই জন্যই তো আমি এটা ভাবছিলাম যে মু তোমাকে কিভাবে হুমকি দিতে পারে যদি তুমি না চাও। এটাতে চেন বলে যে হ্যাঁ, আমি তাকে ব্যবহার করার কথা ভেবেছিলাম অন্ধকার, ডার্ক অ্যাভারেজ এবং সাঞ্চিং এর মোকাবেলা করার জন্য, কিন্তু তদন্তের জন্য একটি মেয়েকে ব্যবহার করা আমার বিশ্বাসের বিরুদ্ধে যায়, যার জন্য আমি তাকে আর ব্যবহার করিনি, বরং তাকে সেই অ্যারোতেই বন্দি করে চলে এসেছি। তো তখন আবার এটাতে নান বলে যে আসলে মুখে যখন তুমি বন্দি করে চলে এসেছিলে তখন তুমি তাকে বাঁচানোর জন্য কিছুক্ষণ পর আবারও গিয়েছিলে, কিন্তু তোমার যেতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য ততক্ষণে আমি তাকে মুক্ত করে ফেলেছিলাম। তুমি এটা দেখার পরও চলে এসেছিলে, যার জন্যই তো তুমি তাকে দেখার পর অবাক হওনি, আমাকে শুধু বলেছিলে যে আমি তাকে কেন এনেছি। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই চেন যখন মুখে সেখানে রেখে চলে যাচ্ছিল তখনই সে স্পিরিট ম্যানেজমেন্ট ডিওকে কিছু লোককে দেখতে পায়, যারা কিনা স্পিরিট ক্ল্যানের সদস্যদের ধরার জন্য এখানে এসেছিল। এটা দেখে চেন বুঝতে পারে যে তারা তো মুখে ধরে হয় মেরে ফেলবে, না হয় তাদের দাস বানিয়ে ফেলবে, যেটাতে সে তাকে বাঁচানোর জন্য আবারও মুয়ের কাছে আসতে থাকে। কিন্তু সে যতক্ষণে এসেছিল ততক্ষণে নান তো মুখে বাঁচিয়ে ফেলেছিল। ফ্ল্যাশব্যাক শেষে নান চেনকে বলে যে যদি তুমি তাকে বিশ্বাসও করবে না আবার তাকে মারতেও চাও না, তাহলে তুমি এখন নিজে থেকে বুঝতে পারো যে সে এখন কেমন মানুষ। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। রাতে মো তার রুমে আবারও চেনকে নিয়ে ডায়েরিতে লিখছিল। সে তার সঙ্গে হওয়া সকল ঘটনাগুলো সেই ডায়েরিতে লিখে রাখছিল। তো এর পরের দৃশ্যে দেখতে পাই যে গ্রিন হিউ হাইটসে গার্ড সিওমিং চলে এসেছিল, আর সে অনেক আহত অবস্থায় এসেছিল। তখন সেখানে নান আর চেন চলে আসে। নান আর চেন আসার পরে গাও চিওমিন তাদেরকে বলে যে তারা যখন বাড়িতে ফিরে আসছিল তখন তাদের উপরে ড্রাগল্যান্ডের লোকেরা আক্রমণ করে, যেটাতে তার দুজন সাথীও মারা গিয়েছে।
গিয়েছে। আর তারা যেখানে ছিল সেখান থেকে এই গ্রিন ইউ হাইটসটা অনেক কাছে ছিল, যার জন্য সে সাহায্যের জন্য এখানে এসেছে। ততক্ষণে গাও চিউমিন চেনকে দেখে অনেক অবাক হয়। সে বলে যে আপনি এখানে, আমরা আপনাকেই তো খুঁজছিলাম। এরপর গাও চিমিং চেনের সঙ্গে একা কথা বলতে থাকে। সে কথা বলতে বলতে এক পর্যায়ে চেনের উপর আক্রমণ করে দেয়, আর তখনই চেনও তাকে আঘাত করে। আর তখন আমরা দেখতে পাই যে সেটা গাও চিমিন ছিল না, বরং সেটা অ্যাঙ্গার ডেমন ছিল। আসলে গ্রিন ভিউ হাইটসে যেহেতু নানের অ্যারো ছিল, যার জন্য সে এটা সরাসরি প্রবেশ করতে পারতো না, যার জন্য সে গাও চিমিং এর বডি ইউজ করে এর ভিতরে প্রবেশ করেছে। তো এরপরে তারা দুজনে ফাইট শুরু করে দেয়। তারা যখন ফাইট করছিল তখন সেখানে মো চলে আসে। মো যখন জানতে পেরেছিল যে চেনের উপর অ্যাঙ্গার ডেমন আক্রমণ করেছে, তখনই সে তাকে বাঁচানোর জন্য চলে আসে, কারণ সে জানে যে চেনের শক্তি এখনো ফিরে আসেনি। তখন মো অ্যাঙ্গার ডেমনকে মেরে ফেলে দেয়, কিন্তু তখনই অ্যাঙ্গার ডেমন আবারও উঠে পড়ে। তখন মো তার সঙ্গে আবারও লড়াই করতে থাকে, কিন্তু তাদের ফাইটে অ্যাঙ্গার ডেমন মুকে অনেক জোরে একটা আঘাত করে, যেটাতে চেন আর তাকে তার সঙ্গে ফাইট করতে দেয় না। এক পর্যায়ে অ্যাঙ্গার ডেমন যখন তাদের দুজনের উপরে আবার আক্রমণ করতেই আসবে, তখন চেন একটি অ্যারোর মাধ্যমে অ্যাঙ্গার ডেমনকে ধরে ফেলে। আসলে অ্যাঙ্গার ডেমন যখন গাও চিমনের রূপ ধরে সেখানে এসেছিল, তখনই এটা নান বুঝতে পেরেছিল, যার জন্য নান চলে যাওয়ার আগে এখানে একটা অ্যারো তৈরি করে গিয়েছিল, যেটা চেন বুঝতে পারে। আর এই অ্যারোর মাধ্যমে সে এখন অ্যাঙ্গার ডেমনকে ধরে ফেলে। এরপর নান সেখানে আসে আর সেই অ্যাঙ্গার ডেমনকে তার পাখার ভিতরে বন্দি করে নেয়। এটাতে মু তো অনেক খুশি হয়েছিল। আমরা নানের পাখার ভিতরে অ্যাঙ্গার ডেমনকে দেখতে পাই। সে সেখানে চলাচল করছিল আর সে চিৎকার করে বলছিল যে আমি কি ভুল করেছি, তোমরা আমাকে কিভাবে বুঝতে পারলে। তখন নান মুখে বলে যে অ্যাঙ্গার ডেমনকে বেশিক্ষণ এর ভিতরে বন্দি করে রাখা যাবে না, কিন্তু কিছুক্ষণ পর সে একদম ছবির সঙ্গে মিশে যাবে। তো এরপর মো চেন আর নানকে জিজ্ঞাসা করে যে আসলে আমিও জানতে কৌতূহলী যে অ্যাঙ্গার ডেমন আসলে কি ভুল করেছিল যেটাতে তোমরা তাকে ধরে ফেললে। তো চেন এটাতে মুয়ের কোনো উত্তর না দিয়ে সে গাও চিমনকে সেখান থেকে কোলে করে নিয়ে চলে যায়। এটা দেখে মু তো অনেক রেগে যায়। সে বলে যে সে তাকে কিভাবে কোলে করে নিয়ে যেতে পারে। আসলে মুয়ের অনেক জেলাস ফিল হচ্ছিল। তো যাই হোক, এরপর মু আর নান একসঙ্গে কথা বলতে থাকে। তো মু নানের কাছ থেকে জানতে পারে যে আসলে গাও চিউমিং আর চেনের ভেতরে যে বিবাহর কথা সে শুনেছিল এটা একটা গুজব ছিল। এটা শুনে মু অনেক খুশি হয়ে যায়। তখনই নান মুকে জিজ্ঞাসা করে যে তুমি চেনের কাছাকাছি যাওয়ার জন্য তুমি চেনকে কোন নজর থেকে দেখো। তখন মু বলে যে অবশ্যই আমি তাকে পছন্দ করি। এটাতে নান বলে যে কেন, তুমি কি আর গাও চিউমিনের কথা ভাবছো না? তখন মু বলে যে চেন তো আর তাকে পছন্দ করে না, তাই আমি তাকে পছন্দ করি। তখন নান বলে যে মনে হচ্ছে যে তুমি এটাতে অনেক নিশ্চিত যে চেন তোমার প্রেমে পড়বে। তো অন্যদিকে আমরা সৈন্যসাগর দেখতে পাই, যেখানে আমরা অ্যাঙ্গার ডেমনকে দেখতে পাই। সেও ডেমন অ্যারোর মাধ্যমে চেনদের কাছে গিয়েছিল। আসলে মু আর চেনের যে অ্যাঙ্গার ডেমনকে মেরেছিল সেটা আসলে অ্যাঙ্গার ডেমনের ক্লোন ছিল। তো অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেন যখন গাও চিউমিনের রুমে ছিল তখন তার জ্ঞান ফিরে আসে। তখন সে চেনকে দেখে বলে আমার দায়িত্ব ছিল তোমাকে খোঁজা, যেহেতু তুমি এখন ঠিক আছো তাহলে আমার আর কোনো কাজ নেই। তখন চেন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। চেন একটি জায়গায় এসে দাঁড়ায়, সেখানে আবার মু ছিল। তখন মু চেনের দিকে একটা ফল ছুড়ে দেয়। এরপর তারা দুজনে একসঙ্গে কথা বলে। তখন মু চেনকে বলে যে আমি তোমার সঙ্গে স্নো সিটিতে যেতে চাই, তুমি এখনই আমাকে রিজেক্ট করো না, আগে এটা আজ রাত তুমি ভেবে দেখো, আর এটা মনে রেখেও কিন্তু আজ আমি তোমাকে কত পরিমাণে সাহায্য করেছি। এরপর মু চেনকে সেখানে সুন্দর পরিবেশন করতে বলে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে হঠাৎ করে কি যেন একটি বিপদের সংকেত পাঠায়। তখনই নান চেন আর গাও চিমিনকে বলে যে এটা একটা বিপদ বার্তা, যেটা কিনা মিরাজ প্রাসাদ থেকে এসেছে। এই সংকেতের কারণ হলো যে সেখানে শত্রুর আক্রমণ হয়েছে। তখন তারা সবাই মিরাজ প্রাসাদে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, কিন্তু সেখানে যাওয়ার আগে চেন মুকে সতর্ক করে দেয়। সে মুকে বলে যে মিরাজ প্রাসাদের যে মাস্টার আছে সে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্পিরিট ক্ল্যানদের ঘৃণা করে, যার জন্য তুমি সেখানে গেলে একদম সতর্ক থাকবে আর কোনো ঝামেলা সৃষ্টি করবে না। যদি কোনো ঝামেলায় পড়ো তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচাতে আসবো না। এটা বলে চেন চলে যায়। তো এরপর তারা সবাই মিরাজ সিটিতে চলে আসে। তারা এটা গোপনে তদন্ত করার সিদ্ধান্ত নেয় যে কে এখানে এই আক্রমণটা করেছিল। অন্যদিকে আমরা মিরাজ প্রাসাদের মাস্টারকে দেখতে পাই। তার কাছে গাও চিউমিন চলে এসেছিল এবং তাকে সে রিপোর্ট করে। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে নান আর চেন যখন এটা নিয়ে আলোচনা করছিল যে তারা কিভাবে সেই শত্রুটিকে ধরবে, তখনই সেখানে মু তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু এটাতে চেন রাজি ছিল
না। চেন আর নান একটা ম্যাপ দেখছিল যেটা কিনা তারা মুখে দেখাবে না। এটাতে মু অনেক মন খারাপ করে আর নানকে বলে যে তোমার কাছে কি এমন কোনো ব্রেসলেট নেই যেটাতে বিনা প্রদান করে। এটাতে নান দুটো ব্রেসলেট বার করে আর সে বলে যে এই দুটো ব্রেসলেট একে অন্যের বন্ধনে আবদ্ধ। যদি এটা মু পরে আর একটি চেন পরে আর মু যদি খারাপ আচরণ করে তাহলে সে অনেক কষ্ট পাবে। এটাতে চেন মুকে বলে যে তোমাকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু মু এটা শোনার সাথে সাথে সে ব্রেসলেটটি একটা সে পরে আর একটি চেনকে পরিয়ে দেয় আর তাকে ব্রেসলেট পরিয়ে দিয়ে মু তাকে বলে যে চেন এখন আমার জীবন তোমার হাতে, এখন তো তুমি আমাকে বিশ্বাস করবে তাই না। এটাতে চেন আর কিছু বলে না আর তখন সে তাকে ম্যাপ দেখতে দেয়। এরপর তারা তিনজনে একসঙ্গে সেই ম্যাপটি দেখে এবং তদন্ত করে যে কিভাবে তারা সেই শত্রুকে ধরতে পারবে। তবে এরপরে তারা প্ল্যান করে যে একটা হোটেলে যাবে সেই শত্রুকে খোঁজার জন্য। আসলে তারা একটা জানতে পেরেছিল যে সেই শত্রুটি এই হোটেলেই লুকিয়ে আছে, যার জন্য তারা আর সেই হোটেলে চলে আসে আর সেখানে এসে তারা স্টাফের ছদ্মবেশ ধারণ করে। এরপর মু সবার পিঠ ঘষে দেওয়ার কাজ নিয়েছিল, কিন্তু সে যখন একটি মোটা মেয়ের পিঠ ঘষে দিচ্ছিল তখন সে সেখানে সেই শত্রুকে দেখতে পায়, যেটা দেখে সে সেই মেয়েটির কাছে আসে। আসলে এই মেয়েটি স্পিরিট ক্ল্যানের ছিল। তো এরপরে সেই মেয়েটির সঙ্গে মু আর চেন একসঙ্গে ফাইট করা শুরু করে দেয়। ফাইটের এক পর্যায়ে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। আসলে এটার মু আর চেনদেরই একটা প্ল্যানের অংশ ছিল। এটাতে তারা তাকে ইচ্ছাকৃত ভাবে এখান থেকে পালাতে দিয়েছে যাতে সেই মেয়েটি তার যে সাথী আছে তাদের সাথে দেখা করতে পারে। আসলে এই মেয়েটি মিরাজ প্রাসাদে একটি টোকেন চুরি করেছিল যেটা কিনা অনেক মূল্যবান ছিল, কিন্তু এই টোকেনটি অনেক গোপনীয় ছিল যেটা জানা সবার পক্ষে সম্ভব নয়। এটাতেই চেন সন্দেহ করছিল যে এই মেয়েটি একা তো এ কাজ করতে পারবে না, অবশ্যই তার সঙ্গে আরো লোক আছে। তো অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই সে সত্যি আরো একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। সে এসে সেই মেয়েটিকে সেই টোকেনটি দেয় আর তাকে এই টোকেনটি নিয়ে যেতে বলে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে ন্যানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাকে দেখে আরো যে একটি অন্য মেয়ে ছিল সে সেখান থেকে চলে যায়। তো সেই আহত মেয়েটি তাকে দেখে নিজে নিজেই আত্মহত্যা করে নেয়। তো এরপর তারা চারজন একসঙ্গে আলোচনা করে আর এখানেই তাদের আলোচনা থেকে আমরা জানতে পারি যে আমরা যে স্পিরিট ক্ল্যানের মেয়েটাকে দেখেছি সে আসলে খড়ি প্যাভিলিয়নের সদস্য ছিল আর এই প্যাভিলিয়নটি সাংচের সাথে ডিল করছিল ক্যাবেজ পার্টি নেওয়ার জন্য। আসলে তারা স্পিরিট ক্ল্যানের সদস্যদের কথা দিয়েছিল তাদেরকে স্বাধীনতা দেবে আর এটার জন্য তারা সাংচের সঙ্গে ডিল করেছিল যেটাতে সাংচে তাদেরকে সাহায্য করে। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে মু আর চেন বেলকনিতে দাঁড়িয়েছিল। তখন মু সেখানে ড্রিঙ্কস করছিল। সে চেনকে ড্রিঙ্কস করতে বলে কিন্তু চেন এটা করে না। অন্যদিকে আমরা নানকে দেখতে পাই সে অমর জোটের জন্য পরিকল্পনা করছিল, অর্থাৎ মিরাজ প্রাসাদের সেই শত্রুকে কিভাবে ধরা যায় সেই বিষয়ে প্ল্যান করছিল। তখন এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তুমি তো কখনোই এই অমরজেত বা এদের কারোর বিষয়ে চিন্তা করনি, তাহলে এখন কেন করছো? এটা কি চেনের জন্য নাকি তোমার সেই পুরনো বন্ধুর জন্য? এটাতে নান বলে যে এটা কারোর জন্য বলা উচিত নয়, বরং এটা আমি আমার নিজের জন্যই করছি বলা চলে আর কি। আমি অনেক বছর ধরেই বিরক্ত। অবশেষে একজন আকর্ষণীয় ব্যক্তি আসলো, আমার কাছে আকর্ষণীয় ঘটনা ঘটছে, আমিও দেখতে চাই যে এই গল্পটার শেষে কেমন হয়। আমরা দেখতে পাই যে গাও চিওমিন সবাইকে বলছিল যে সে মিরাজ প্রাসাদের সবাইকে এক এক করে চেক করেছে কিন্তু সে সন্দেহজনক কাউকেই পায়নি। তখন চেন বলে যে তুমি কি একদম ভালোভাবে চেক করেছিলে? তুমি কি সবাইকে চেক করেছিলে? তখন গাও চিওমিন বলে যে হ্যাঁ, আমি সবাইকেই চেক করেছি, শুধুমাত্র আমার মাস্টার বাদে। এখন কি আমি আমার মাস্টারকে চেক করতে পারবো নাকি বলো? এটাতে চেন বলে যে তুমি আরো একজনকে চেক করনি, তোমার দাসীকে চুই-11। তখন ন্যানের অ্যাসিস্ট্যান্ট তাদের বলে যে সে গতকাল রাতে মিরাজ প্রাসাদের মাস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু তখন সেখানে সে একটি পাতা দেখতে পায় যেই পাতাটি এই পুরো মিরাজ সিটিতেই নেই, অর্থাৎ এমন পাতার গাছ এই সিটিতে পাওয়া যায় না, এটা শহরের বাইরে আছে। আর এই পাতার ভিত্তিতে এরা বুঝতে পারে যে অবশ্যই সেই রাতে বাহির থেকে কোনো লোক এই প্রাসাদে প্রবেশ করেছিল, কিন্তু সেটা সেই স্পিরিট ক্ল্যানের মেয়েটি হতে পারে না যে কিনা কিছুক্ষণ আগেই মারা গেল আর কি, কারণ সে তো 4 দিন আগে শহরে প্রবেশ করেছিল। আর যদি পাতাটি তার সঙ্গে আসতো তাহলে পাতাটি এতদিনে তার রং পরিবর্তন করে ফেলতো, অর্থাৎ এটি শুকিয়ে যেত আর কি। কিন্তু এটি পাতাটি একদমই তাজা ছিল, অর্থাৎ গতকাল রাতেই কেউ এটা এনেছে আর এই পাতাটি চুই-11 এর রুমের সামনেই পেয়েছিল। এই গল্পটি অনেক গোপনীয় ছিল, যার জন্য প্রাসাদের লোক ছাড়া এর বিষয়ে কেউ জানবেই না। চেন আরো বলে যে তোমার সঙ্গে শহরের বাইরে যে হামলাটা হয়েছিল এটাও একটা পরিকল্পনা ছিল। আমাদের মধ্যে চুই
ওয়ানওয়ানই করিয়েছে। তুমি আঘাত পাওয়ার পর যখন গ্রিন ভিউ হাইটসে চলে আসলে তখন সেই সময়কে কাজে লাগিয়ে শহরে এসে টোকেনটি চুরি করে। তো চেনদের কথাতে গাও চিউমিন তো একদমই বিশ্বাস করছিল না, কারণ চই ওয়ানওয়ান তার একজন বিশ্বস্ত দাসী ছিল, এমনকি সে 10 বছর ধরে তার সঙ্গে কাজ করছে। গাও চিউমিন যখন এই কথাটা মানে না তখন মু গাও চিউমিনকে বলে যে তোমার কি মনে হচ্ছে যে আমরা কি তোমাকে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য ব্যস্ত নাকি? এই কথা শুনে গাও চিউমিন রেগে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে দৃশ্যে দেখতে পায় যে গাও চিউমিন চই ওয়ানওয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে তার জন্য কিছু মিষ্টি এনেছিল, তখন সে তাকে এটা খেতে দেয় আর তার সঙ্গে কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ করে চই ওয়ানওয়ান অজ্ঞান হয়ে যায়। আসলে গাও চিউমিন তার খাবারে কোনো ওষুধ মিশিয়েছিল। গাও চিউমিন বলে যে আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এই বিষয়টি যেহেতু পুরো মিরাজ প্রাসাদের ভবিষ্যৎ নিয়ে, তাই আমার এটা করতেই হবে। এই কথা বলে গাও চিউমিন সেখানেই তাদের সেই টোকেনটি খুঁজতে থাকে, কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরেও সেই টোকেনটি তার রুমে পায় না, যার জন্য সে ওয়ানওয়ানকে বলে যে আমি জানতাম যে এটা তুমি ছিলে না, তুমি ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। আমাদের দেখায় যে সে ওয়ানওয়ানকে যখন এখান থেকে রেখে চলে আসছিল তখনই ওয়ানওয়ান জেগে যায়। আসলে ওয়ানওয়ানই সেই টোকেনটি চুরি করেছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে ওয়ানওয়ান আর সেই স্পিরিট ক্ল্যানের মেয়েটি তারা দুজন মিলে সেই টোকেনটি চুরি করছে। তারা টোকেনটি নিয়ে আসার সময় ওয়ানওয়ানের কাছ থেকে সেই পাতাটি পড়ে যায়। তবে তারা যখন সেখান থেকে চলে যাবে তখনই সেখানে আবার মিরাজ প্রাসাদের মাস্টার চলে আসে। সে এসে সেই মেয়েটিকে আঘাত করে আর ওই সুযোগেই ওয়ানওয়ান সেখান থেকে পালিয়ে যায়। এই ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখতে পাই যে চই ওয়ানওয়ান তার হাতের ভিতর থেকে সেই টোকেনটি বের করে। এরপর দৃশ্য দেখতে পাই যে চেন আর নান আসে গাও চিউমিনের সাথে কথা বলার জন্য। তারা যখন কথা বলছিল তখন দূর থেকে এটা আবার লুকিয়ে লুকিয়ে চই ওয়ানওয়ান শুনছিল। নান গাও চিউমিনকে বলছিল যে আসলে সেই স্পিরিট ক্ল্যানের মেয়েটি যখন মারা গিয়েছিল তখন তার কাছ থেকে আমরা একটা সাড়া পেয়েছি, যেটা দিয়ে আমরা একটা অ্যারো তৈরি করতে পারি। আর সেই অ্যারোটি যদি আমরা একবার তৈরি করতে পারি তাহলে আমরা সেই অ্যারোর ভিতরেই সেই আধ্যাত্মিক সারাংশটা প্রবেশ করাবো। আর এটা করার সাথে সাথে আমরা সেই মেয়েটির স্মৃতি দেখতে পাবো। আমরা তার স্মৃতি দেখে জানতে পারবো যে তার সঙ্গে আর কে কে যুক্ত আছে। তো এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যে নানের অ্যাসিস্ট্যান্ট সেখানে অ্যারো তৈরি করছিল আর সেখানে মু বসেছিল। তখন সেখানে চই ওয়ানওয়ান মুখ ঢেকে চলে আসে। সে এখানে এসেছে তাদের সেই অ্যারো বন্ধ করার জন্য, কারণ সে তো তাদের সকল কথাই শুনেছিল। সে যখন অ্যারো বন্ধ করার জন্য আসে তখন মু তার সঙ্গে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে চই ওয়ানওয়ান সেই স্পিরিট ক্ল্যানের মেয়েটির সারা অংশ নিয়ে নেয় আর তখনই সে বন্দী হয়ে যায়। আসলে এটা তো চেনদের একটা প্ল্যান ছিল, যেটাতে তারা যেন চুই ওয়ানওয়ানকে হাতে নাতে ধরতে পারে। সেই এরর মাধ্যমে সেই মেয়েটির কোনো স্মৃতিতে প্রবেশ করার কোনো পদ্ধতি ছিল না। এটা শুধুমাত্র ওয়ানওয়ানকে ধরার একটা পরিকল্পনা ছিল। চই ওয়ানওয়ান যখন ধরা পড়ে তখন সেখানে সবাই চলে আসে। তখন গাও চিউমিন নিজের হাতেই তার মাস্কটি খুলে তখন সে দেখে যে এটা চই ওয়ানওয়ানই ছিল। তো চই ওয়ানওয়ানকে দেখে গাও চিউমিন অনেক অবাক হয়ে যায় আর পাশাপাশি সে অনেক কষ্টও পায়, কারণ সে তার অনেক বিশ্বস্ত একটা দাসী ছিল। সে কিভাবে এই কাজ করতে পারলো? যখন গাও চিউমিন তার সঙ্গে অনেক কথা বলে আর এরপর চেন চুন সে ওয়ানওয়ানকে জিজ্ঞাসা করে যে কে তোমাকে এই কাজ করতে বলেছে, তুমি কি রিজেন ইনমর্টাল প্যাভিলিয়নের লোক নাকি? তখন চুই ওয়ানওয়ান এমন কাজ দেখে গাও চিউমিন তো কান্নায় ভেঙে পড়ে। সে এটা মানতেই পারছিল না যে সে এমন কাজ করেছে। তখন চুই ওয়ানওয়ান আবার গাও চিউমিনকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করে আর শেষে তাকে বলে যে সে আর তাদের সঙ্গে কাজ করবে না, বরং ভালো হয়ে যাবে আর সে তাদেরকে টোকেনটাও দিয়ে দেবে। তার এই কথাতে আবার গাও চিউমিন বিশ্বাস করে, যেটাতে সে তাকে ছেড়ে দেয়। আর তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে চই ওয়ানওয়ান গাও চিউমিনের গলায় তরোয়াল ধরে আর তখন সে তাকে জিমন করে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর চই ওয়ানওয়ান গাও চিউমিনকে বলে যে আসলে তুমি ভাবো যে এই সবাই তোমাকে অনেক সম্মান করে এবং ভালোবাসে, তাই না? কিন্তু আসলে এটা শুধুমাত্র তোমার পরিচয়ের জন্য ছিল। তারা সবাই তোমাকে ঘৃণা করে, আমিও তাদের থেকে আলাদা নই, আমিও তোমাকে অনেক ঘৃণা করি। চলো এখন থেকে আমরা আলাদা আলাদা পথে যাই। এই কথা বলে চই ওয়ানওয়ান গাও চিউমিনকে সেখান থেকে যখন রেখে পালিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ থেকে কেউ তাকে মেরে ফেলে আর আমরা দেখতে পাই সেটার কেউ না, মিরাজ প্রাসাদের মাস্টার ছিল। তখন মাস্টারের সৈন্য তার কাছ থেকে সেই টোকেনটিও নিয়ে নেয়। তখন সেখানে মু আর চেনও চলে আসে। মিরাজ প্রাসাদের মাস্টার সেখান থেকে চলে যাওয়ার আগে চেনকে ধন্যবাদ জানায় আর তার এই কাজে সাহায্য করার জন্য সে তাদেরকে একটি ভোজ সভায় আমন্ত্রণ জানায়। তবে এরপর তারা মিরাজ প্রাসাদের মাস্টারের ঘোষণার সময় আসে, সেখানে তারা একসঙ্গে ড্রিঙ্কস করে। তবে তারা যখন ড্রিঙ্কস করছিল তখনই সেখানে মাস্টারের অ্যাসিস্ট্যান্ট আসে তাদেরকে সার্ভ করার জন্য। তো সে যখন চেনকে চা সার্ভ করছিল তখন হঠাৎ করে সে চেনের উপর আক্রমণ করে দেয়। আসলে এই মাস্টার
মাস্টার অ্যাসিস্ট্যান্টের ভিতরে ডার্ক অ্যাবেরেসের গো নামের একটি লোকের প্রবেশাত চলে এসেছিল। তখন এটা দেখে নান অনেক অবাক হয়। সে বলে যে এটা তো ডার্ক অ্যাবেরেসের অভিশাপ, তাহলে এটা এখানে কিভাবে আসলো। তারা এই কথা বলে যখন মাস্টারের দিকে তাকায় তখন তারা দেখে যে মাস্টারও অলরেডি প্রজেস্ট হয়ে গিয়েছিল। তখন তারা সবাই রুমের বাইরে আসে আর তখন নান সেই দরজায় একটি এরর বসিয়ে দেয়। তবে মিরাজ প্রাসাদের মাস্টারের কাল্টিভেশন কিন্তু অনেক বেশি ছিল, যার জন্য তাকে বেশিক্ষণ আটকে রাখা পসিবল না। অন্যদিকে প্রাসাদের সকল শিষ্যরা সতর্ক হয়ে গিয়েছিল, যার জন্য তারাও চেনদের মারতে চলে আসে। তখন চেন ম্যাজিক দিয়ে তাদেরকে আটকে রাখে। আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। আমরা দেখি যে নান বেশিক্ষণ ধরে মাস্টারকে আর ধরে রাখতে পারে না। তখন মিরাজ প্রাসাদের মাস্টার নানকে আঘাত করে বাইরে বেরিয়ে আসে। তখন মু আর কোনো উপায় না পেয়ে তার হাত কেটে রক্ত দিয়ে সেখানে একটি সিল তৈরি করে। মু তার ডেমনিক পাওয়ার দিয়ে তাদেরকে ঠিক করতে থাকে। আসলে তারা যেহেতু ডার্ক ক্ল্যানের অভিশাপের প্রচেষ্ট হয়েছিল, যার জন্য মু ডেমনিক পাওয়ার ইউজ করছিল তাদেরকে ঠিক করার জন্য। আসলে সে তাদেরকে মারতে চেয়েছিল, কিন্তু চেন এমনটা করতে দেয়নি। যেহেতু সে তাদেরকে মারতে পারবে না, যার জন্য সে তাদের ভিতর থেকে গুকে বের করার চেষ্টা করছিল, অর্থাৎ যে কিনা তাদেরকে প্রজেস্ট করেছে আর কি। কিন্তু এটাতে আমরা দেখতে পাই মু অনেক আহত হয়ে যাচ্ছিল। সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। মু যখন দুর্বল হয়ে যায় তখন চেনের হাতে থাকা সেই ব্রেসলেটটিও উজ্জ্বল হতে থাকে, যেটা দেখে চেন বুঝতে পারে যে মু এর জীবন এখন বিপদে আছে। তখন সে তাকে এটা করতে মানা করে। এটাতেই মু বলে যে তাহলে তুমি আমার বিষয়ে চিন্তা করো, কিন্তু চেনের কথা সে শোনে না। এক পর্যায়ে মু তার সর্বোচ্চ শক্তি শেষ করে ফেলে তাদেরকে ঠিক করার জন্য। সে তাদেরকে ঠিক করার পরেই অজ্ঞান হয়ে যায়। তখন চেন তাকে ধরে ফেলে। চেন মুখে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই নান মুয়ের চিকিৎসা করছিল। নান মুয়ের পালস চেক করে বলে যে আচ্ছা, মুয়ের কি আগেও কোনো ধরনের আঘাত লেগেছিল? তখন চেন বলে যে কেন তুমি কথা বলছো কেন? তখন নান বলে যে কারণ তার নারী স্পন্দন আমাকে বলছে যে সে এর আগেও অনেক বড় একটা আঘাত পেয়েছে, আর আজকে সে তার রক্ত ব্যবহার করে এই অ্যারোটি তৈরি করলো। তার ডেমনিক পাওয়ার বেরিয়ে আসার কারণেই তার শরীরের এই অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তখন নান বুঝতে পারে যে মুয়ের এই স্পিরিচুয়াল ছিদ্রটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য তো সে স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে পারে না। তখন নান বুঝতে পারে যে মু আসলে শুধুমাত্র ডেমনিক পাওয়ারই ব্যবহার করতে পারবে, কিন্তু একজন স্পিরিট ক্ল্যানের সদস্য হিসেবে ডেমনিক পাওয়ার গ্রহণ করা তার জন্য অনেক যন্ত্রণাদায়ক। তো তখন নান চেনকে বলে যে সে তাকে ঠিক করতে পারে কিনা এটা সে পরীক্ষা করে দেখবে, আর সে এটা নিয়ে পড়াশোনা করবে যেটা দিয়ে সে যেন তাকে ঠিক করতে পারে, কারণ সেও ডেমনিক পাওয়ার নিয়ে অতটা পরিচিত নয়। এই কথা বলে নান সেখান থেকে চলে আসে। বাইরে আসার পর নান মনে মনে অনেক চিন্তিত ছিল, আর সে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছিল। আসলে সেও মুকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু এদের এখন বন্ধুত্ব ভালোবাসা নাকি প্রেমিক প্রেমিকার ভালোবাসা এটা তো আমরা পরেই জানতে পারবো। সে ভেবেছিল যে মু হয়তো মারা যেতে পারে, যেটা ভেবে সে অনেক ভয় পেয়েছিল। তবে নান যখন চলে যায় তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই মু যখন ছোট ছিল তখন সাঞ্চি তাকে নিয়ে গিয়েছিল। তো সাঞ্চি তাকে নিয়ে গিয়ে তার ভিতরে ডেমনিক পাওয়ার দিতে থাকে, যেটাতে মুয়ের অনেক কষ্ট হচ্ছিল। সে এটা সহ্য করতে পারছিল না, কিন্তু সাঞ্চি তাকে বলে যে যদি তুমি তোমার প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে এই কষ্টটা সহ্য করতেই হবে এবং ডেমনিক পাওয়ার নিতেই হবে। ডেমনিক পাওয়ার নেয়ার সময় মু তার মাস্টারকে বলছিল যে মাস্টার, আমাদের কাল্টিভেশন কেন এত যন্ত্রণাদায়ক? তখন সাঞ্চি বলে যে এর কারণ হলো আমরা পাপী হিসেবে জন্মগ্রহণ করেছি তাই। তো এটা আসলে মু স্বপ্নে দেখছিল, যে স্বপ্ন দেখার পরে মু অনেক কষ্ট পাচ্ছিল। তখনই তার কাছে চেন চলে আসে। চেন এসে তাকে শান্ত করার চেষ্টা করে। মু যেটা দেখেছে সেটা কিন্তু তার স্মৃতি ছিল, অর্থাৎ এটা তার অতীত ছিল। স্বপ্ন মানে আবার এটা ভেবো না যে সে এটা ভুলভাল দেখছে আর কি, এটা কিন্তু বাস্তব ছিল। চেন যখন মুখে শান্ত করে তখনই মুয়ের কাছ থেকে মুয়ের ডায়েরিটি পড়ে যায়, যেটা দেখে চেনের মনে পড়ে যে মু তো তার সকল কথা এই ডায়েরিতে লিখে রেখেছিল, যেটাতে চেন কৌতূহলী হয়ে তার সেই ডায়েরিটা ওপেন করে। তখন চেন দেখে যে মু তার ডায়েরিতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই লিখেছিল, অর্থাৎ চেনের সঙ্গে দেখা হওয়ার পর যা যা ঘটেছিল আর কি। চেন তার সঙ্গে কখন কেমন খারাপ ব্যবহার করেছে আবার ভালো ব্যবহারও করেছে, সে সব কথা সে সেই ডায়েরিতে লিখে রেখেছিল। এই সব কিছু চেন দেখছিল, কিন্তু মু যেমন চেনের খারাপ বিষয় লিখেছিল তেমনই তার ভালো বিষয় লিখেছিল। আর সে যে চেনকে কতটা ভালোবাসে বা তাকে কতটা সে পছন্দ করে সেই বিষয়টাও সে চেন এই ডায়েরি থেকে জানতে পারলো। তো এগুলো দেখার পর চেন ডায়েরিটা রেখে দেয়। ডায়েরি রাখার পর তার মুয়ের একটা কথা মনে পড়ে। মু ডিজার্ট ডেমনকে মারার পরেই চেনকে বলেছিল যে আমি তোমাকে সাহায্য করেছি এবং আমার এখনো অনেক ব্যথা হচ্ছে, তুমি কি আমাকে তার ডেমনিক এসেন্স দিতে পারো না? কারণ আমি শুধুমাত্র
এটাতেই শক্তি পায়। আসলে ডিজার্ট ডেমনকে মারার পরে ডিজার্ট ডেমনের ডেমনিক এসেন্স এসেছিল, যেটা কিনা ডেমনিক পাওয়ার বৃদ্ধি করতো, যার জন্য মু এটা খেতে চেয়েছিল, কিন্তু চেন তো তাকে এটা দেয়নি। কিন্তু এই কথা মনে করার পর চেন তখন মুকে সেটা খাইয়ে দেয়, যেটাতে মু যেন শক্তি পায়। তো এটা খাওয়ার সাথে সাথে মুয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথে সে তার সামনে চেনকে দেখতে পায়। সে চেনকে দেখেই উঠে তাকে জড়িয়ে ধরে। আসলে মু তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে অতিরিক্ত অসুস্থ হওয়ার নাটক করছিল, যেটাতে সে যেন চেনের কাছে থাকতে পারে। এই সুযোগে সে চেনের অনেক কাছে আসছিল। মু এমনকি তার পোশাকও খুলতে চায়, যেটাতে চেন তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি কিছুক্ষণ আগেই ডিজার্ট ডেমনের এসেন্স গ্রহণ করেছো, যার জন্য তোমার শক্তি সঞ্চারণ করতে হবে। এটাতে মু বলে যে আর ঠিক আছে যে আমি চেষ্টা করব। এই কথা বলে কিছুক্ষণ চুপ থাকার পরে মু হঠাৎ করে চেনকে কিস করে, আর চেনের জন্য এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। সে একদমই হতবাক হয়ে যায়। সে মুকে কিছুই বলে না। মু তাকে কিস করছিল। চেন যখন কোনো রিয়াক্ট করছিল না, এটা দেখে মু তার ঠোঁটে কামড় মারে, যেটাতে চেন মুয়ের কাঁধে একটি বাড়ি মারে আর তাকে অজ্ঞান করে দেয়। চেন অস্থির হয়ে সেখান থেকে বাইরে চলে আসে। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে এটা কি হলো। তখন সেখানে আবার গাও ঝিউমিন চলে আসে। আসলে গাও ঝিউমিন এখানে চেনের কাছ থেকে এটা জানতে এসেছিল যে সে তো মুয়ের কাছে ডেমনিক পাওয়ার দেখেছে, আর এটা তার জন্য সে এখানে এসেছে। তখনই চেনও তাকে বলে যে হ্যাঁ এটা সত্য। চেন তাকে বলে যে সে স্পিরিট ক্ল্যানের একজন সদস্য, তবে তার স্পিরিচুয়ালের জন্য তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য তার কাছে ডেমনিক পাওয়ার কাল্টিভেট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই সকল সত্য জানার পরেও গাও ঝিউমিন মুকে নিয়ে কাউকে কিছু বলবে না বলে, কিন্তু সে মুয়ের দায়িত্ব চেনের উপরে দেয়। অর্থাৎ মু যেন কোনো খারাপ কাজ না করে বা কোনো ক্ষতি না করে, এটা যেন চেন দেখে। গাও ঝিউমিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে নান চলে আসে। তখন সে নানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি কি আমাকে যে গুয়ের ভিতরে কিছু বলতে পারবেন? তখন নান বলে যে আসলে এই গাছটি তোমার সেই দাসী চুই ওয়ানো করেছিল। সে সেই টোকেনের উপরে সোল স্ট্রিমিং গু পাউডার লাগিয়ে দিয়েছিল, আর এই পাউডারের কারণেই সবাই আক্রান্ত হয়েছিল। অর্থাৎ সেই টোকেনটি যে জিনিস স্পর্শ করেছে আর যারা যারা আক্রান্ত হয়েছে তাকে যারা স্পর্শ করেছে তারা সবাই এইভাবেই আক্রান্ত হয়েছে। আসলে তার লক্ষ্য ছিল মানুষকে শেষ করা এবং স্পিরিট ক্ল্যানকে আবারও মুক্ত করা। এমনকি সে চেনকেও মারতে চেয়েছিল, কারণ চেন যেহেতু পুরো মানব জাতির একটা আশা, তার জন্য তারা যদি মানব জাতিকে ধ্বংস করতে হয় তাহলে সর্বপ্রথম তাদের আশায় ভাঙতে হবে, তাই না? তো এগুলোতে গাও ঝিউমিনের অনেক খারাপ লাগে। তখন তাদের কাছ থেকে সে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এর পরবর্তী সকালে দেখতে পায় যে মুয়ের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠার পর গতকাল রাতে হওয়া সে ঘটনাগুলো মনে করতে থাকে। এগুলো ভেবে সে অনেক খুশি ছিল। আর সে বলে যে চেন তুমি কি জানো না যে ডিজার্ট ডেমন মানে কি? তুমি কিভাবে তার এসেন্স আমাকে খাওয়াতে পারলে? তো এরপরে সে চেনের কাছে দেখা করতে আসে। সে চেনের কাছে এসে বলে যে গতকাল রাতে আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমার সুযোগ নিয়েছো। এই কথা শুনে চেন বলে যে কে তোমার সুযোগ নিয়েছো? তুমি তো গতকাল রাতে আমার। এই কথা বলেই সে চুপ হয়ে যায়। তখন মু তার কাছে যায়, তাকে বলে যে কি গতকাল রাতে আমি কি করেছি? তুমি কি আমাকে বাঁচানোর জন্য সেই স্পিরিটটা খাইয়েছিলে নাকি তোমার উদ্দেশ্য অন্য ছিল? অর্থাৎ মু এখানে উল্টে চেনকে আবার অন্য রকম ভাবেই দোষ দিচ্ছিল। এটাতে সে তাকে ধন্যবাদ জানাবে তা না, বরং সে উল্টে তাকে ব্লেম করছিল। তখন চেন বলে যে আমি তোমাকে সত্যি বাঁচানোর জন্য সেটা খাইয়েছিলাম। এটাতে মু বলে যে তাহলে তুমি এটা স্বীকার করছো যে তুমি আমার চিন্তা করো? তো মুয়ের আসলে তার উপর ব্লেম দেওয়াটা ছিল চেনের মুখ থেকে এই কথাটা বের করার জন্য। এরপর সে চেনকে বলে যে আর তুমি তো লুকিয়ে লুকিয়ে আমার ডায়েরিও পড়েছো। তখন চেন বলে যে না, আমি এমনটা করিনি। তোমার ডায়েরি তোমার পাশেই ছিল, যার জন্য সেখানে রেখে এসেছি। তখন মু বলে যে তুমি এটা মিথ্যা কথা বলছো। এই কথা বলে সে চেনকে কিস করতে চায়, কিন্তু চেন অনেক লম্বা হয়, সে তাকে কিস করতে পারছিল না আর এইভাবে লাফাচ্ছিল। সে যখন তাকে কিস করার জন্য জোর করছিল তখন সেখানে পেছনে নান চলে আসে। নান এসে মুয়ের শরীরের অবস্থা জিজ্ঞাসা করে। তখন মু বলে যে সে এখন ভালো আছে। তখন চেন তাদেরকে বলে যে আমি অনেকদিন ধরে এখানে আছি, আমাদের আবারও ফিরে যাওয়া উচিত। কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই মিরাজ প্রাসাদের মাস্টারের কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে আসে। এরপর তারা অন্য জায়গায় চলে আসে। এরপর তারা কেন্দ্রীয় হাইটসে চলে আসে। কেন্দ্রীয় হাইটসে আসার পরে মু চেনের সঙ্গে কথা বলে। মু চেনকে বলে যে তুমি আসলে সত্যি সব কথাই দেখছি ভুলে যাও, তুমি এখনো আমার কথার উত্তর দাওনি। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, আমি কি তোমার সাথে স্নো সিটিতে ফিরে যেতে পারি? এটাতে চেন মুয়ের কাছে এসে মুখে বলে যে আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি সবকিছু একদম নতুন করে শুরু করতে চাও? অর্থাৎ তার ক্যাভারেজের বাইরে এসে। তখন এটাতে
এটাতে মু চেনের হাত ধরে আর তাকে বলে যে আসলে আগে আমি এমনটা ছিলাম না, আমি মানুষের সাথে ভালোভাবে আচরণ করতাম, কিন্তু ডার্ক ক্ল্যান মানুষের সঙ্গে ভালো আচরণ করে না, তারা শুধুমাত্র শক্তিকে সম্মান করে, কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হয়েছে কেবল বেঁচে থাকার জন্যই। আমি তাদের সঙ্গে গিয়ে দেখা করতে পারবো যাদের সাথে আমি দেখা করতে চাই। আমি তোমাকে কথা দিলাম আমি সব সময় সৎ থাকবো। আমি এই ডার্ক অ্যাবিডেসে ফিরে যেতে চাই না, আমি সূর্যের আলোর নিচে থাকতে চাই। তাহলে তুমি কি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে? তো মুয়ের এই আবেগ ভরা কথাগুলো অনেক ইমোশনাল ছিল, কিন্তু চেন এটাতে তাকে উত্তর দেয় না এবং তার হাত ছাড়িয়ে নিয়ে তাকে বলে যে তোমার আচরণ স্নো সিটির সঙ্গে সাদৃশ্য নয়। এই কথা শুনে মু অনেক মন খারাপ করে, কারণ সে বুঝতে পেরেছিল যে চেন তাকে নিয়ে যেতে চায় না। কিন্তু তার কিছুক্ষণ পরে চেন বলে যে তো যার জন্য যখন আমরা সেখানে পৌঁছাবো তখন তোমাকে একজন এন্ট্রি লেভেল হিসেবে শুরু করতে হবে, তুমি সেখানে মহিলাগত শিষ্য হিসেবে প্রবেশ করবে, তাও তোমার চরিত্রকে পরে শুদ্ধ করো এবং একটি নতুন পাতা শুরু করো। এটাতে মু অনেক খুশি হয়ে যায়, অর্থাৎ চেন তাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়েছে। তো মু আর চেনের এই কথাগুলো কিন্তু দূর থেকে নান দেখছিল, আর মু যে চেনের এত কাছের এটা দেখে নানের কিছুটা খারাপ লাগে। তখন নানের অ্যাসিস্ট্যান্ট নানকে বলছিল যে আপনি কি তাকে এই থামতে বলবেন না? তখন নান বলে যে সে তো তার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে, আমি চাইলেও তাকে আর থামাতে পারবো না। সে অতগুলো ক্যান্ডি নিয়ে গিয়ে আমাকে শুধুমাত্র একটি ক্যান্ডি দিয়েছিল, আসলে তাকে খুশি করা অনেক কঠিন। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে যখন মু নানকে সেই ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল তখন সেখানে তার বাবা এসেছিল। তার বাবা তার জন্য ক্যাশফুল পায়নি, আর এটাতে সে অনেক রেগেছিল। আর নান যে একটা প্রতিবন্ধী হয়ে গিয়েছে, অর্থাৎ সে কোনো কাজ করতে পারে না বা তার আধ্যাত্মিক শক্তিতে আঘাত পেয়েছে, এটাতে তার বাবার অনেক রাগ ছিল, যেটাতে তার বাবা নানের সঙ্গে অনেক রাগারাগি করে, আর এটাতে নানের অনেক খারাপ লাগে। ফ্ল্যাশব্যাক শেষে নান বলে যে আসলে যদি সে সেই হয় যার ভবিষ্যৎবাণী আমি করেছি, তাহলে আমি অন্তত তার সাথে তো যেতেই পারি। তো এখানেই আমাদের এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এর পরবর্তী পার্ট কবে আসবে সেটা আমি বলতে পারছি না, তবে যখন আসবে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করে শেয়ার করার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকেও ভালো থেকেও, দেখা হবে আবার হয়তো পরবর্তী ড্রামাটা নিয়ে বা পরবর্তী পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।